আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বগুলোতে আমার মনে হয় আহ, অনেকেরই বুঝতে অসুবিধা হবে যা কিছু আহ, বুঝাইছিলাম, কারণ আমি কনস্ট্রাক্টর, এখানে যেহেতু কনস্ট্রাক্টর আগে দেওয়া, এই হিসেবে আমি কনস্ট্রাক্টরে আগে দেখাইছিলাম কনস্ট্রাক্টরটা। সো ঠিক এইরকম ভাবে আমি দেখাইছিলাম, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি জাস্ট বলছিলাম যে এটা ইগনোর করেন, জাস্ট দেখে যান। সো এই পর্ব থেকে আমরা বেসিক থেকে শুরু করব জাভা নিয়ে। সো জাভা বেসিক ডাটা টাইপস, জাভার মধ্যে বেসিক যে ডাটা টাইপস গুলো আছে সেই ডাটা টাইপস গুলো আমরা দেখে নেব। সো এখানে টিউটোরিয়ালস পয়েন্ট ডট কম ওয়েবসাইটটা আমি ওপেন করছি, .com/java, এবং এখানে জাভা বেসিক ডাটা টাইপস আছে। সো এখানে বলা আছে যে ভেরিয়েবল কি। তো ডাটা টাইপস জানার আগে আমাদেরকে অবশ্যই ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। তো আমি আপনাদেরকে ভেরিয়েবল, আমি এখানে পার্সোনালি গত পর্বে আমি ভিএস কোড, তারপর ইক্লিপস, এই দুইটাই মেবি, আর নোটপ্যাড দিয়ে কোড লেখা দেখিয়েছিলাম। তো আমি পার্সোনালি ভিএস কোড ইউজ করব। আমার যে প্রজেক্টটা তৈরি করছিলাম, প্রজেক্টটা ডিলিট করি, এটা অ্যাজ এ বিগিনার আপনাদের কাছে ঝামেলা মনে হতে পারে। সো ডিলিট করলাম, একটা ফাইল ক্রিয়েট করি, টেস্ট test.java. Okay, so far so good. Public class test. So আমি জাস্ট একটা মেথড তৈরি করলাম, সরি ক্লাস তৈরি করলাম, ক্লাসের ভিতর আমার ফাইলের ভিতর একটা ক্লাস তৈরি করলাম ফাইলের নাম দিয়ে, এবং এর ভিতর কনসোলে রান করার জন্য একটা মেথড তৈরি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো এটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই থাকবে, কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আপাতত কনসোলে রান করব, কিন্তু পরবর্তীতে যখন অ্যান্ড্রয়েডের দিকে আগাবো তখন আমরা আমাদের এই মেথডটা লাগবে না, তখন আমাদের অন্যান্য মেথড আছে যেগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইউজ হয়। তো আমি এইখানে জাভা নিয়ে ব্রিফ কোনো টিউটোরিয়াল করব না, কোনো ডিটেলস দিব না, আপনাদের প্রয়োজন হলে নিজে থেকেই এখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট এতটুকুই দেখাবো যতটুকু আপনার জন্য অ্যান্ড্রয়েড স্টার্ট করার জরুরি। সো এইখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে, স্ট্রিং প্যারামিটারের টাইপ হবে স্ট্রিং অ্যারে, যে কোনো একটা নাম দিবেন, দ্যাটস ইট। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন হাই ওয়ার্ল্ড, আমি একটা কিছু দিলাম যাতে করে বুঝতে পারি। ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল, জাভা সি টেস্ট ডট জাভা অ্যান্ড জাভা টেস্ট। সো আমরা আউটপুট হিসেবে হাই ওয়ার্ল্ড দেখতে পেলাম। এখান থেকে যদি রানে ক্লিক করি, সেম জিনিস হাই ওয়ার্ল্ড, কিন্তু এটার আগে আরও কিছু কোড আমরা দেখতে পাচ্ছি, তাই আমি প্রিফার করব যে ম্যানুয়ালি কোডটা রান করা। ওকে, দ্যাটস ইট। সো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করতেছে। এবার আসি ভেরিয়েবল কি। ভেরিয়েবল আমি আগে বলছিলাম যে যারা অঙ্ক নিয়ে, গণিত নিয়ে পড়াশোনা করছেন, গণিত তো অবভিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্টদের আছে আনটিল আপনি কলেজে যান। কলেজে আপনার আর্টসে মেবি গণিত থাকে না। সো সো আমরা যখন অঙ্ক ক্লাস করি,
অঙ্ক কিছু কিছু অঙ্ক এরকম যে আমাদেরকে একটা মান বের করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা কাজ করি যে ধরি আহ, আমাদের মানটা হলো ক, তারপর আমরা বিভিন্ন অঙ্ক করে তারপর আমরা ক এর মানটা বের করার চেষ্টা করি। তো ঠিক ওইখানে কটা হচ্ছে ভেরিয়েবল বা আহ, চলক না কি বলে বাংলায় ঠিক আমার মনে নেই। তো এইটাই আমি যখন জাভার সব আমরা জানি অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। সো আমরা যদি একটা অবজেক্ট নেই, অবজেক্ট কন্ট্রোলে ক্লিক করে যদি অবজেক্টে হভার করি, তো দেখেন এখানে অবজেক্ট নামের একটা ক্লাস, পাবলিক ক্লাস অবজেক্ট, এর ভিতর আছে প্রাইভেট স্ট্যাটিক নেটিভ ভয়েড রেজিস্টার নেটিভস অ্যান্ড দেন একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর নিয়ে আমি কথা বলছিলাম। সো এটা আছে, সো এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা বেসিক্যালি একটা ক্লাস। সো এই অবজেক্টটা যখন নিলাম, অবজেক্ট ও ও ইকুয়াল নাল রাখি আপাতত। নাল মানে হচ্ছে কিছুই নেই এর ভিতর। অবজেক্ট ও এটা ইনিশিয়াল, এটা ক্রিয়েট করলাম, এটা যেমন ইকুয়াল নাল, এটাও ঠিক একই রকম। সো আমরা যে এই যে ওটা নিলাম, এই ওটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমরা সবখানে ইউজ করতে পারবো। ধরেন ফর এক্সাম্পল এখানে আমি ও ইউজ করলাম, ওর পর যদি কোনো কিছুর ভ্যালু নাল হয় তাহলে আমাদের ইরর শো করবে, আমরা জানি সেটা। সো সেই ইররটা ইগনোর করতে আমি প্লাস সাইন দিয়ে কনকেট করলাম একটা এমটি স্ট্রিং। সো এটা এই ডাবল কোটের মানে হচ্ছে এটা একটা স্ট্রিং, এটা সবাই জানেন। তো এই প্লাস সাইনটা দিয়ে আমি কনকেট করলাম। তো এখন যদি এটা রান করি, তো দেখেন এটা নাল প্রিন্ট করতেছে। তো আমি এখানে রান প্রিন্ট করছি কি, এই ভেরিয়েবলটাকে। এখন এই ভেরিয়েবলের ভিতর যা কিছু আছে তাই প্রিন্ট হচ্ছে। আমি এখানে হাই হাই দেই এবং রান করি, এখানে হাই দেখাবে। আমি এখানে যদি কোনো নাম্বার দেই, এক এক দেন প্রিন্ট করি, এখানে এক দেখাবে। আমি যদি এখানে ট্রু দেই, অ্যাগেন প্রিন্ট করি, এখানে ট্রু দেখাচ্ছে। সো বেসিক্যালি আমি যা কিছুই দিব তাই দেখাবে, কারণ আমরা এই ভেরিয়েবলে প্রথমে আমরা একটা ভ্যালু স্টোর করছি, রাখছি, জমা রাখছি এই ইকুয়াল সাইনটার মাধ্যমে। যখনই ও ইকুয়াল টু ট্রু রাখছি তার মানে ও এর মধ্যে আমরা এই ট্রুটাকে জমা রাখছি। দেন যখনই ওটাকে আবার নেক্সট টাইম কল করছি তখন ও এর জায়গায় এই ট্রুটা বসছে। সো দ্যাট মিন্স আমরা আউটপুট হিসেবে ট্রু পাচ্ছি। তো এটাই হচ্ছে একটা ভেরিয়েবল। আর এই যে অবজেক্ট যেটা আছে, এটা হচ্ছে ডাটা টাইপ। তো আমি আগেই গত পর্বে একটা স্টুডেন্ট নিয়েছিলাম। তো স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট বা একটা ক্লাস, এটা আমি আগে বলছিলাম। তো স্টুডেন্টকে সবসময় আমরা যে কোনো ডাটা টাইপকে একটা অবজেক্ট হিসেবে ধরে নিই। সো ধরেন স্টুডেন্ট ও ইকুয়াল নিউ স্টুডেন্ট ওইরকম ইউজ করছিলাম। তো আমি যদি এই যে অবজেক্ট ও ইকুয়াল স্টুডেন্ট দিতাম, তারপরেও এটা জাভাতে কাজ করতো। তো বেসিক্যালি জাভার যতগুলো ডাটা টাইপ আছে সব কিছুই অবজেক্ট। তো আমি অবজেক্ট ও ইকুয়াল, এর আগে আমি দেখিয়েছিলাম স্ট্রিং, স্ট্রিং এস ইকুয়াল ট্রু যদি দেই, এই দেখেন এটাতে ইরর শো করতেছে, দে টাইপ মিসম্যাচ ক্যান নট কনভার্ট ফ্রম বুলিয়ান টু স্ট্রিং। কারণ এই যে ট্রু ফলস এগুলো শুধুমাত্র বুলিয়ানে রাখা যায়, স্ট্রিং এ রাখা যায় না। স্ট্রিং এর মতো আরেকটা ক্লাস আছে সেটার নাম বুলিয়ান। তো এই হচ্ছে বিষয়। কিন্তু যখন আমি এটাকে অবজেক্ট করে নেই, অবজেক্ট
তখন এটা এরর শো করে না, কারণ স্ট্রিং একটা অবজেক্ট আর বুলিয়ান যেটা ওইটা নিজেও একটা অবজেক্ট। দ্যাটস ওয়াই আমরা এখানে কোনো প্রকার এরর দেখতে পাচ্ছি না, কারণ বুলিয়ানটাকে অবজেক্টের মধ্যে রাখা যায়। আমরা যে এই ভেরিয়েবলটা নিয়েছি ও ভেরিয়েবল, এই ভেরিয়েবলের টাইপটা দিয়েছি অবজেক্ট, ও হচ্ছে একটা অবজেক্ট। তো ও এর ভিতর আমরা ট্রু স্টোর করছি, অবজেক্টের ভিতর সত্য সরি ট্রু স্টোর করছি। তো এখানে নাম্বার যদি দেই এটা স্টোর হবে। আমরা যদি দশমিক নাম্বার দেই দেন রান করি, দেখেন দশমিক নাম্বারও এখানে সেভ হচ্ছে। তো অবজেক্টের ভিতর আমরা সব কিছু রাখতে পারবো, যত প্রকার ডাটা আছে সবই রাখতে পারবো। তবে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম ও, আমরা যখন বড় কোনো সফটওয়্যার ক্রিয়েট করব বড়, সেখানে আমরা যে ওটা ক্রিয়েট করছি এই ওটা কল করলে হয়তো বা ভুলে যাব যে এই ওটা আসলে কি হতে পারে। এটা কি কোনো স্ট্রিং, নাকি কোনো নাম্বার, নাকি কোনো বুলিয়ান ট্রু ফলস। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমরা কি করব, জাভার মধ্যে কিছু প্রিমিটিভ ডাটা টাইপ আছে সেগুলো ইউজ করব। এই যে অবজেক্ট ও ইকুয়াল, এখানে 12 স্টোর করছি, 12টা হচ্ছে একটা নাম্বার। তো 12কে স্টোর করার জন্য যে ডাটা টাইপ আছে সেটার নাম হচ্ছে ইন্ট। সো আমি এখানে ইন্ট লিখলাম, ইন্ট ও ইকুয়াল 12। দ্যাট মিন্স আমার এই অবজেক্টটার টাইপ হচ্ছে ইন্ট। ইন্ট হচ্ছে আপনি সেখানে নাম্বার যুক্ত করতে পারবেন। নাম্বারটার একটা লিমিট আছে, এটা একটু পর দেখাবো, এখানে দেওয়া আছে। সো এখানে শুধুমাত্র নাম্বার স্টোর করা যাবে। আমি একবার রান করি, দেখেন এখানে 12 প্রিন্ট হয়েছে। তো আমি যদি দশমিক নাম্বার প্রিন্ট করতে চাই, এখানে দেখেন এরর শো করতেছে। এখানে এররটা হচ্ছে ইনকমপ্লিট টাইপ ডাবল টু ইন্ট, এখানেও এরর দেখাচ্ছে, এই যে টাইপ স্পেস ক্যানট কনভার্ট ফ্রম ডাবল টু ইন্ট। এই দশমিক যেটা, এটার ডাটা টাইপ হচ্ছে ডাবল। আমি যদি ডাবল দেই তখন আর এরর আসছে না। তো আমাদের এই ডাটা টাইপগুলোতে একটা ডাটা টাইপের ভেরিয়েবলে আমরা অন্য প্রকার জিনিস জমা রাখতে পারবো না। কিন্তু আমরা যখন এখানে অবজেক্ট দেই, অবজেক্ট অবজেক্ট হচ্ছে আমাদের মাদার অফ ডাটা টাইপ। অবজেক্টের ভিতর আমরা সব কিছুই রাখতে পারবো, কারণ এটা জাভা একটা অবজেক্ট হিসেবে ধরে নেয়। এটা যে কোনো কিছু হতে পারে। ধরেন রিয়েল লাইফে একটা গাছ আছে, একটা মানুষ আছে। সো আমরা যখন বলবো মানুষকে স্পেসিফাই করব, তখন গাছটাকে মানুষের ওইখানে অ্যাসাইন করা পসিবল হবে না, কারণ গাছ কখনো মানুষ হতে পারে না। আবার যখন গাছের কথা বলবো তখন একই জিনিস, মানুষ কখনো গাছ হতে পারে না। কিন্তু আমরা যদি বলি যে জিনিস বা একটা বস্তু, তো এমনভাবে বলি, ডিরেক্টলি আমরা বলি না যে জিনিসটার নাম কি, তাহলে সেইখানে ওটা একটা গাছও, আমরা যখন বলি যে একটা জিনিস, তখন সেটা একটা মানুষও হতে পারে, একটা গাছও হতে পারে। সো একই একই রকম ভাবে অবজেক্টটা কাজ করে। তো এই হচ্ছে ভেরিয়েবলের ধারণা। আমরা যা কিছু এইভাবে ইনিশিয়ালাইজ করব, একটা ডাটা টাইপ দিতে হবে অবভিয়াসলি। আর ডাটা টাইপটা দেওয়ার পর আমরা যে কোনো একটা নাম দিতে পারি, এটা যে কোনো কিছু দেওয়া যায়। কিন্তু এটা প্রথমে যে ক্যাপিটাল দিয়ে শুরু করাটা একটা গুড চয়েস না। আপনি সবসময় চেষ্টা করবেন স্মল লেটার দিয়ে শুরু করার। তো এটাই হচ্ছে কারণ আমি বলছিলাম যে এই যে ক্লাসের নাম সবসময়
বড় হাতের রাখবেন। এর কারণ এই যে দেখেন অবজেক্ট, এটার নাম বড় হাতের ও আছে। এটা এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের নাম। এখন আমি যদি জাভা কেস সেনসিটিভ, আমি যদি স্মল ও দিয়ে অবজেক্ট লিখি, তখন এই অবজেক্টের ভেরিয়েবল একটা তৈরি হবে, সেটার নাম হচ্ছে অবজেক্ট। তো এখানে আমি যদি ওটা ক্যাপিটাল দেই, তাহলে এটা আপাতত কোনো সমস্যা দেখাচ্ছে না। অবজেক্ট মনে হয় কোনো সমস্যা দেখাবে না। হ্যাঁ, এটা কোনো প্রকার সমস্যা দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখেন আপনার বুঝতে একটু অসুবিধা হবে যে দুইটা একই জিনিস, এটা আবার কি। এখানে যখন অবজেক্ট বড় হাতের ও ইউজ করছেন, আপনার বুঝতে অসুবিধা হবে যে আমি ক্লাস ইউজ করলাম নাকি আমার এই ভেরিয়েবল যেটা ক্রিয়েট করছি সেটা ইউজ করলাম। তো এক্ষেত্রে আমি যদি স্মল লেটার দেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা কোনো ক্লাস না, এটা একটা ভেরিয়েবল, নিশ্চয়ই আমি আগে কোথাও ডিফাইন করছি এরকম। এই যে অবজেক্ট অবজেক্ট, সেইটা আমি এখানে ইউজ করতেছি, ব্যবহার করতেছি। আর যখনই বড় হাতের ও থাকবে, তখনই বুঝবেন যে এটা একটা ক্লাস হতে পারে বা অবজেক্ট হতে পারে। সো এই কারণে আপনার ভেরিয়েবলগুলো স্মল লেটার দিয়ে শুরু করবেন, আর যখন কোনো ক্লাস ডিফাইন করবেন তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। আর যখন মেথড ক্রিয়েট করবেন, মেথডটা আবার স্মল লেটার দিয়ে শুরু করবেন। এটা হচ্ছে আপনার জন্য গুড চয়েস, রিকোয়ার্ড না, বাট গুড চয়েস। সো আশা করা যায় ভেরিয়েবল কি এই ধারণাটা আপনাদের হয়ে গেছে। এবার আসি ডাটা টাইপ নিয়ে। সো ডাটা টাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আরেকটা হচ্ছে রেফারেন্স বা অবজেক্ট ডাটা টাইপ। সো রেফারেন্স বা অবজেক্ট ডাটা টাইপের জিনিস ডিটেলস এখানে দেওয়া আছে কিনা দেখি। এখানে দেখেন আমি একটা স্টুডেন্ট ডাটা টাইপ ক্রিয়েট করছিলাম। স্টুডেন্ট এটাকে কল করছিলাম লাইক স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট, দেন ওইখানে স্টুডেন্টের নাম, বয়স আর রোল দিয়েছিলাম। তো ওইটা ছিল রেফারেন্স ডাটা টাইপ। রেফারেন্স ডাটা টাইপ বেসিক্যালি আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি যেটা অবজেক্টকে এক্সটেন্ড করে। অবশ্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অবজেক্টের ভিতর আমরা সব কিছু রাখতে পারবো। সো আমরা যদি কোনো স্টুডেন্টও ক্রিয়েট করি, স্টুডেন্ট নামের আলাদা ক্লাস ক্রিয়েট করি, সেই ক্লাসের অবজেক্টকে এই অবজেক্টের মধ্যে রাখতে পারবো। তো কাজ করতে করতে বুঝবেন সেগুলো। প্রিমিটিভ প্রিমিটিভ ডাটা টাইপে আসি। প্রিমিটিভ ডাটা টাইপে কয়েকটা জিনিস আছে। প্রিমিটিভ ডাটা টাইপগুলো সবসময় স্মল লেটার দিয়ে শুরু হয় এক্সেপ্ট স্ট্রিং। তো এখানে স্ট্রিং নাই, স্ট্রিং প্রিমিটিভ ডাটা টাইপ না, তাই এখানে দেওয়া নেই। সো প্রিমিটিভ ডাটা টাইপগুলো সবসময় স্মল লেটারে শুরু হয়। এখানে দেওয়া বাইট, আমি সবগুলো এক্সপ্লেন করতেছি। তো প্রথমে বাইট, এই যে অবজেক্টের পরিবর্তে আমরা এখানে বাইট ইউজ করব, স্মল লেটার হবে বাইট। বাইট ভেরিয়েবল একটা ক্রিয়েট করি, বি নামের ভেরিয়েবল। সো এখানে কি করলাম, কমা দেই, ইনিশিয়ালাইজ করলাম না এখানে। তো বাইট বি, বি হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের টাইপটা দিলাম বাইট। সো এই ভেরিয়েবলে শুধুমাত্র বাইট আমরা জমা রাখতে পারবো। এবার আসি, আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে কোডের। এটা হচ্ছে আমাদের ক্লাস, ক্লাস শুরু এবং শেষ। এটা হচ্ছে আমাদের মেথড, মেথড শুরু এবং শেষ। মেথডের মাঝে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে যেটার ভিতর প্যারামিটার আমরা রাখতে পারি। এটা দেখেই বুঝবেন যে এটা একটা মেথড। আর মেথডের রিটার্ন টাইপ থাকে।
এই যে আপনার ক্লাসের এখানে ক্লাস লেখা থাকে, মেথডের এখানে রিটার্ন টাইপ থাকে। রিটার্ন টাইপটা কি এটা পরবর্তীতে বুঝতে পারবো। এখানে ভয়েড দেওয়া আছে আপাতত রিটার্ন টাইপ। সো ভয়েড মানে কিছু রিটার্ন করবে না। এই যে ব্র্যাকেটটা এটা শেষ হয়েছে এখানে। তো আমি যদি এখানে বাইট দেই, বাইট, এখন সেভ করি, দেখেন এখানে একটা এরর শো করতেছে। এখানে লেখা আছে মাস্ট রিটার্ন আ রেজাল্ট অফ টাইপ বাইট। এটার অর্থ হচ্ছে আমরা এখানে ভয়েডের জায়গায় বাইট দিয়েছি, তো এখান থেকে আমাদের একটা বাইট রিটার্ন করতে হবে। আমি এখানে ইউজ করব রিটার্ন বি। এই যে বি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যেটার ভিতর বাইট রাখা যাবে। সো আমরা বিটাকে রিটার্ন করি। এখানে এরর দেখাচ্ছে কারণ আমি এই যে বিটাকে ইনিশিয়ালাইজ করি নাই, এই যে মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। সো বি ইকুয়াল টু বির ভিতর কিছু একটা রাখবো যখন, তখন এররটা চলে যাবে। তো আপাতত বির ভিতর কিছু রাখি নেই, তাই এররটা দেখাচ্ছে। তো এই যে রিটার্নটা, আমরা এই মেইন মেথডটা কোথাও কল করলে সে এর ভিতর যে বাইটটা থাকবে সেটাকে রিটার্ন করে দিবে। তার মানে এই মেইনটা যখন কোথাও কল করব তখন আমরা এই ভ্যালুটা পাবো মেইনের ভেতর থেকে। তো এটা আপাতত ভয়েড রাখি, কারণ আমাদের এই যে দেখেন এটা চেঞ্জ করছিলাম, এখানে প্লে রানটা চলে গেছিল, রান ডিবাগ। এটা আবার ভয়েড করলাম, এখন দেখেন এটা চলে আসছে। অর্থাৎ আমাদের এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর স্ট্রিং আর্গুমেন্ট একটা স্ট্রিং অ্যারে। সো এই জিনিসটা আমাদের কনসোলে রান করার জন্য দরকার। এই জিনিসটা ছাড়া কনসোলে কখনোই রান হবে না। তো এই মেথডটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখেন রিটার্নটা এরর দেখাচ্ছে, কারণ ভয়েড মেথড ক্যান নট রিটার্ন আ ভ্যালু। সো ভয়েড কোনো কিছুই রিটার্ন করতে পারবে না। এটা রিমুভ করে দেই। তো আপাতত বাইট নিয়ে কথা বলি। বাইট হচ্ছে একটা প্রিমিটিভ ডাটা টাইপ। এটা জাভাতে অলরেডি ডিফাইন করা থাকে। এটার ভ্যালু -128 থেকে 127 পর্যন্ত, এর বেশি সংখ্যা এটা ধরে রাখতে পারে না। সো লেটস অ্যাজিউম দ্যাট বি ইকুয়াল টু 128। তো এটাকে প্রিন্ট করব। 127 পর্যন্ত ধরে। সো এই কারণে এরর শো করতেছে। 128 এখানে সাপোর্ট করবে না, 127 দেয়, এটা সাপোর্ট করছে। দেন রান করি, দেখেন 127 প্রিন্ট হচ্ছে। যখনই 128 দেব তখনই এরর আসবে। যদি রান করি, এই যে এরর বলতেছে কনভার্সন ফ্রম ইন্ট টু বাইট। 128 হচ্ছে ইন্ট ভ্যালু। ইন্ট হচ্ছে আরেকটা প্রিমিটিভ ডাটা টাইপ। সো সেটা আপনাদের দেখাই। বাইট বি ইকুয়াল 100, একটা -128 পর্যন্ত ধরে। 129 যদি দেই, অ্যাগেইন এরর দেখতে পারবেন। সো বাইট টাইপের যে কোনো ভেরিয়েবল আপনি রাখলে সেখানে এই লিমিটের বাইরে কোনো সংখ্যা আপনি রাখতে পারবেন না। সো এই গেল বাইট। শর্ট একই জিনিস, এখানে বাইটের জায়গায় শর্ট লিখবেন, শর্ট বি ইকুয়াল, এটার লিমিট একটু বেশি, -32,768 থেকে 32,767 পর্যন্ত যে কোনো সংখ্যাই এখানে রাখা যাবে। এর বেশি বা কম সংখ্যা রাখলে এটা আমরা যখনই কম্পাইল করব একটা এরর দেখতে পারবো। আর ইন্ট, যখন ইন্টের কথায় আসি,
তো ইন্টের একটা বিশাল অঙ্কের একটা লিমিট আছে। তো এত সর্বোচ্চ এত সংখ্যা এবং সর্বনিম্ন নেগেটিভ ভ্যালু এত পর্যন্ত ইন্টে জমা রাখতে পারবো। এর বেশি হলে আমরা কম্পাইলারে এরর দেখতে পারবো যখন জাভা সি টেস্ট ডট জাভা ইউজ করব। সো এবার লং আসি। লং এটা আরো বেশি লিমিট। এবার আসি ফ্লোটের দিকে। ফ্লোট আপনার দশমিক সংখ্যা ইউজ করার জন্য আমি অবজেক্টে এই যে দশমিক ইউজ করছিলাম 12.45। তো এইরকম দশমিক সংখ্যাগুলো ইন্টিজারে সাপোর্ট করে না। ধরেন এই যে বাইট, শর্ট, এই দুটোতে তো অল্প পরিমাণ সংখ্যা ধরে। তো আমরা ইউজ করব ইন্ট। সব সময় ইন্ট ইউজ করব। ইন্ট বি ইকুয়াল ধরেন 120 দিলাম। এটা রান করি। প্রিন্ট হচ্ছে 120, কারণ আমি এই যে সিস্টেম আউট প্রিন্ট লাইন বি দিছি, তারপর কনকেট করছি একটা ফাঁকা স্ট্রিং যেটার ভিতর কিচ্ছু নেই। কিন্তু এখানে যদি দেই 55 বা 565, তখন আমরা এরর দেখতে পাচ্ছি, কারণ ইন্টিজারের মধ্যে দশমিক সংখ্যা আমরা রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? এখানে ফ্লোট লিখতে হবে। ফ্লোট ফ্লোট নামের ফ্লোট ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের নাম হচ্ছে বি, যার ভিতর একটা দশমিক সংখ্যা দিলাম। কিন্তু তারপরে এরর শো করতেছে, কারণ আমরা যখন কোনো ফ্লোট ভ্যালু ইউজ করব সংখ্যার শেষে একটা এফ দেব। এটা হচ্ছে ফ্লোটের জন্য রিকোয়ার্ড। সো এফটা যখন দিলাম, এবার প্রিন্ট করলে দেখেন আমরা ঠিক ভ্যালুটা পাচ্ছি। এটাই হচ্ছে ফ্লোটের কাজ। এবার আসি ডাবলে। লং হচ্ছে ইন্টিজারের মতোই, এটা আরো ইন্টিজারের থেকেও বেশি সংখ্যা দরকার স্টোর করতে পারে। তো আপনার যখন অনেকগুলো সংখ্যা রাখতে হবে একটা ভেরিয়েবলে, তখন সেটাকে তখন লং ইউজ করবেন। তো এই গেল ফ্লোট। এবার আসি ডাবলে। ডাবল আর ফ্লোট একই জিনিস, শুধু একটু পার্থক্য আছে। এখানে 5656, তো 565 আমি আরেকটা 6 দেই, দেওয়ার পর রান করি সেভ করে। 5656 দিয়েছে। আরো কিছু দেই এবং রান করি। দেখেন এর একটা লিমিট আছে, 56566, পাঁচটা দশমিকের পর পাঁচটা ঘর পর্যন্ত এটা স্টোর করতে পারে। এখানে আমি কয়টা ঘর দিছি? 5656565655, 9টা। কিন্তু এটা স্টোর শো করতেছে শুধুমাত্র পাঁচটা। আমরা এখানে আর বেশি কিছু দিলে এটা কিন্তু শো করাবে না, শুধুমাত্র এই পাঁচটাই দেখাবে। এটা হচ্ছে ফ্লোটের লিমিটেশন। দশমিকের পর পাঁচটা ঘর পর্যন্ত সর্বোচ্চ জমা রাখতে পারে ভেরিয়েবলের ভেতর। সো এই হচ্ছে ফ্লোট। কিন্তু ফ্লোটের পরিবর্তে যদি ডাবল ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডাবলের ক্ষেত্রে আমাদের এফ দিতে হবে না শেষে। এবার রান করি। এবার দেখেন আমাদের পুরো কোড দশমিকের পর সবগুলো সংখ্যাই আমাদের এই যে বি ভেরিয়েবলে অ্যাড হয়েছে। এবার আরো কিছু দেওয়ার চেষ্টা করি। ওকে,
দেখেন এটা 54343 54343 7 তো এত দূর পর্যন্ত স্টোর করতে পারছে। এটা হচ্ছে ডাবলের ক্যাপাসিটি। দশমিকের পর সে কতটা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘর। সো 14টা ঘর স্টোর করতে পারে, তার বেশি সংখ্যা এটা রাখতে পারে না। তো আমরা অলওয়েজ ইউজ করব ডাবল আর ইন্ট, যেহেতু লং অনেক বড় সংখ্যা রাখতে পারে যেগুলো সবসময় প্রয়োজন হয় না। সো ইন্টিজার আমরা ইউজ করব মোটামুটি আমাদের সফটওয়্যারে, আমাদের প্রোগ্রামে এর থেকে বেশি সংখ্যা বেশি একটা লাগে না। সো আমাদের ব্যবহৃত হবে ইন্ট এবং ডাবল সব থেকে বেশি। আচ্ছা, ডাবল হচ্ছে দশমিক, ডাবল ফ্লোট, আর লং ইন্ট, শর্ট বাইট এগুলো হচ্ছে শুধুমাত্র সংখ্যা রাখার জন্য লিমিটেশন দেওয়া আছে। এরপর আসি, এরপর কি আছে এখানে, বুলিয়ান আছে। বুলিয়ান তো আগেই দেখাইছিলাম। সো এ ডাবলের জায়গায় বুলিয়ান দেব। বুলিয়ান ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিলাম বি নামে, বুলিয়ান বি ইকুয়াল ট্রু। এবার প্রিন্ট করি, এটা ট্রু দেখাচ্ছে। যদি ফলস দেই, এটা এখন ফলস দেখাবে। সো এখানে একটা জিনিস, আমার কোড যখন এডিট করি সেভ করা লাগে না, অটোমেটিক সেভ হয়। সো এটা করবেন কিভাবে, ফাইলে ক্লিক করবেন, এই যে অটো সেভ আছে এটা অন করবেন, তাতেই হবে। যদি ভিএস কোড বা ভিএস কোডিয়াম যেটা ইউজ করেন, আমি এখানে ভিএস কোডিয়াম ইউজ করতেছি, একই জিনিস। সো এ হচ্ছে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপের বুলিয়ান। বুলিয়নের ভিতর শুধুমাত্র ট্রু, ফলস এই দুইটা রাখা যায়। তো আমরা বুলিয়ান বহুত ব্যবহার করব, অনেক ব্যবহার করব যখন একটা রিয়েল প্রোগ্রামে কাজ করব। বুলিয়ান সব থেকে বেশি ব্যবহৃত জিনিস, বুলিয়ান, স্ট্রিং, ইন্টিজার, তারপর ইন্ট যেটাকে বলি, ইন্ট এটা হচ্ছে ইন্টিজার, আর কি বলে ডাবল। সো এগুলো আপনারা খেয়াল রাখবেন, কাজ করতে করতে অবশ্যই এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। সো এরপর আসি চার। চারের ভেতর আমরা শুধুমাত্র একটা লেটার রাখতে পারি। কিভাবে, 4 বি ইকুয়াল, এই যে ফলস লিখছি এটা এরর শো করতেছে, কারণ চারের ভেতর শুধুমাত্র একটা রাখতে পারি, ক্যারেক্টার। সো চারকে কিভাবে ডিপেন্ড করতে হয়, আমরা স্ট্রিং ইউজ করছি ডাবল কোটেশন দিয়ে, তার ভিতর কিছু একটা লিখছি, কিন্তু চার ডিপেন্ড করতে গেলে সিঙ্গেল কোটেশন লিখতে হবে। সিঙ্গেল কোটেশন এর ভিতর আমাদের একটা, শুধুমাত্র একটা ক্যারেক্টার। একটু বড় করে নেই, ওকে। সো চারের ভিতর যদি দুইটা সংখ্যা রাখি বা দুইটা লেটার রাখি, তাহলে এরর শো করবে। চার শুধুমাত্র একটা ইউনিকোড লেটার রাখতে পারে। সো আমরা যদি একটা কোড দেই, ইউনিকোড ব্যাকস্ল্যাশ ইউ, তারপর চারটা সংখ্যা 3 4 5 6 দিলাম, এটা হচ্ছে একটা ইউনিকোড। তো এটা প্রিন্ট করি একবার, দেখেন এই যে 3 4 5 6, এটা হচ্ছে একটা চায়না সিম্বলের ইউনিকোড বা চায়না লেটারের ইউনিকোড বলতে পারেন। এটা চায়না নাকি অন্য কোনো
দেশের, শিওর না, তবে এটা দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে এখানে অন্য ভ্যালু যদি দেই, এখানে খেয়াল রাখবেন হেক্স ভ্যালু রাখতে পারি। হেক্স কি? আর 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তারপর এ বি সি ডি ই এফ। সো এটা হচ্ছে মোট 16টা ডিজিটের হেক্স অঙ্ক, এটা হয়তো জানেন। সো এইটা আমরা এখানে দিতে পারি, ধরেন A3D5। সো 4টা সংখ্যা দিলাম, হেক্স সংখ্যা, এর প্রথমে ব্যাকস্ল্যাশ ইউ দিলাম, তার মানে এটা হচ্ছে ইউনিকোডের ক্যারেক্টার। তো এটা আবার রান করি, এটা একটা 4 কোণা ঘর দেখাচ্ছে, তার মানে আমার পিসিতে এটা সাপোর্ট করে না। তো অন্য কিছু দেই, একই জিনিস। আচ্ছা, আমরা এখানে বাংলা সাপোর্ট করাতে পারি, বাংলা দেখাতে পারি। বাংলা ইউনিকোড লিমিট, বাংলা ইউনিকোড স্টার্ট ইনকোড। আচ্ছা, এটাই সার্চ দেই। আচ্ছা, এখানে দেওয়া আছে সরেও হচ্ছে 2437। তো ইউনিকোড 2437 দিলাম, এবার রান করি। ওপস, কিছু একটা ভেজাল আছে। 2432 থেকে দেখি, 2432 এটা সাপোর্ট করি কিনা। 2469, 2469। এটা 10 দেখাচ্ছে। তো এই কোডগুলো আসলে এখানে কাজ করবে না। এখান থেকে দেখি 098X, তার মানে 0980, 0981, 0982 এভাবে চলতে থাকবে। তো 0985 হচ্ছে সরেও এর ইউনিকোড ব্লক, সরেও এর ইউনিকোড। তো ইউ 0985, 5 প্রবাবলি, ইয়া 5। এটা রান করি, দেখেন সরেও পেয়ে গেলাম। এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার। আমরা সরাসরি এই সরেও যেটা আছে এটাকে এখানে রাখতে পারি। ওপস, রাইট ক্লিক করে কপি করে নেই, দেন এখানে রাখি। এরর শো করবে, কারণ হচ্ছে ক্যারেক্টারে দুইটা জিনিস রাখা যায় না। তো এবার প্রিন্ট করি একই জিনিস। সো আমরা ইউনিকোড সরাসরি টাইপ করি, বা আমাদের ইউনিকোডের যে আউটপুট আসে সেটা টাইপ করি, একই জিনিস। কম্পিউটার আমাদের এই যে এগুলো বোঝে না, এই যে সরে এগুলো বোঝে না। কম্পিউটার শুধু এই ইউনিকোডগুলো বোঝে। এই কোডগুলোর মাধ্যমে কম্পিউটার টেক্সট শো করায়, আর আমরা এই আকৃতি হিসেবে বুঝতে পারি। তো স্ট্রিং আর চারের পার্থক্যটা হচ্ছে, চারে আমরা একটা মাত্র ইউনিক ক্যারেক্টার রাখতে পারি। ফর এক্সাম্পল 08 098 0985 সরেও, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। কিন্তু স্ট্রিং হলে, স্ট্রিং এখানে সিঙ্গেল কোট ইউজ করা যাবে না, ডাবল কোট ইউজ করতে হবে স্ট্রিং এর ভিতর। এটার ভিতর, স্ট্রিং এর ভিতর, আচ্ছা এসটা স্মল হয়ে গেছে, এটা ক্যাপিটাল রাখতে হবে।
প্রিন্ট করলে দেখেন প্রিন্ট হচ্ছে। স্ট্রিং এর ভিতর মূলত কয়েকটা কি বলে ক্যারেক্টার থাকতে পারে, অসংখ্য ক্যারেক্টার রাখতে পারি স্ট্রিং ভেরিয়েবলের ভিতর। তো এখানে দেখা যাক আর কিছু ক্যারেক্টার রাখি 0986/u0987। এখানে তিনটা ক্যারেক্টার রাখলাম, এখানে তিনটাই এখানে শো করতেছে। এর ভেতর যদি স্পেস দেই একটার পর পর, তাহলে স্পেসও এখানে ব্যবহৃত হচ্ছে। তো এ হচ্ছে স্ট্রিং আর ক্যারেক্টারের পার্থক্য, চারের পার্থক্য। চারের ভিতর শুধুমাত্র একটা সংখ্যা রাখতে পারি, একটা অক্ষর। আর স্ট্রিং এর ভিতর আমরা অসংখ্য অক্ষর রাখতে পারি, যত খুশি। তো সব অক্ষরই জমা হবে। তবে স্ট্রিং এর ভেতর আরো কিছু কাজ আছে। ব্যাকওয়ার্ড যখন ইউজ করব, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, সো তখন একটা এরর শো করতেছে। এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা বিভিন্ন লজিক ইউজ করতে পারি বিভিন্ন কাজের জন্য। যেমন ব্যাকওয়ার্ড একটা জিনিস লিখি, কে দুইটাকে দিলাম, ব্যাক বি দিলাম। এবার রান করি। সরি, এটা কি হবে, ব্যাক ডি এন স্ল্যাশ এন, এটা একটা নিউ লাইন ক্রিয়েট করবে। ব্যাক, এরপর একটা নতুন লাইন ক্রিয়েট করছে। স্ল্যাশ বিটা কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, এটা ইগনোর করি। তো এই যে এখানে দেখেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি স্ট্রিং এর মতো, সরি স্ট্রিং এর মধ্যে এটা ব্যাক স্পেসের কাজ করে। ধরেন স্ল্যাশ বি দিলাম, এই যে কে সব শেষে যে কেটা আছে সেটাকে রিমুভ করবে। আরেকটা দিলে দুইটাকে কে রিমুভ করবে, কিন্তু এটা কাজ করতেছে না। এটা কাজ করতো, বাট এখানে কাজ করে না, সো এটা ইগনোর করি। ব্যাকস্ল্যাশ দুইটা স্ল্যাশ দিলে ব্যাকস্ল্যাশ হয়। ইন কেস আমরা এই যে ব্যাকস্ল্যাশ কোথাও ইউজ করতে হয়, তো এই ব্যাকস্ল্যাশটা দিলেই এরর আসে। তো এই ব্যাকস্ল্যাশটা যাতে এরর না আসে সেক্ষেত্রে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। এখন প্রিন্ট করলে একটা ব্যাকস্ল্যাশ দেখাবে। তো এই জিনিসগুলো দেখে নেবেন। ব্যাকস্ল্যাশ ইউ, তারপর চারটা সংখ্যা, এটা হচ্ছে ইউনিকোড ক্যারেক্টার, এটা সবাই জানেন। আর ব্যাকস্ল্যাশ ডি দিয়ে দুইটা ডি, ব্যাকস্ল্যাশ তিনটা ডি, এটা হচ্ছে অক্টাল ক্যারেক্টার। ফর এক্সাম্পল যে ব্যাকস্ল্যাশ তিনটা সংখ্যা দিলাম, এটা হবে অক্টাল ক্যারেক্টার। 143-এ যেটা আছে সি আছে, তো 144-এ আছে কি, অবভিয়াসলি এটা ডি থাকবে, ডি চলে এসছে। তো অক্টাল ক্যারেক্টার হচ্ছে এটা, ব্যাকস্ল্যাশ দিয়ে তিনটা সংখ্যা, অক্টাল সংখ্যা। অক্টাল হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, আর 0 থেকে 7, সম্ভবত 7 না হলে 8। তো এই হচ্ছে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপগুলো। আশা করি বুঝতে পারছেন। ডিটেলস না হলেও ডিটেলস বুঝবেন এই ডকুমেন্টেশনগুলো ফলো করলে। সো ধন্যবাদ সবাইকে।